আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতির রাজশাহী বোর্ড 2025 সালে আসা একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বোর্ড 2025 সালে আসার যে উদ্দীপকটা সংখ্যা পদ্ধতি, সেটা আমরা আসলে বোর্ডে তুলে রেখেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম প্রশ্নটি হলো রেডিক্স পয়েন্ট কি? শিক্ষার্থীবৃন্দ, একটি পূর্ণ সংখ্যার ভিতরে, যেমন আমি একটু আপনাকে দেখাই, যেমন 10.25 একটি সংখ্যা। এই সংখ্যা যার ভিতরে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই চিহ্নটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। যেমন এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে এইখানে যে পয়েন্ট দিয়েছি, যেটা আমরা বলে থাকি দশমিক, এই দশমিক দ্বারা যেটা আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করে থাকি, সেই যে দশমিক, এই দশমিকটিকে আমরা বলে থাকি রেডিক্স পয়েন্ট। আচ্ছা, আশাবাদী বুঝতে পারছি। শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে দেওয়া আছে 0041, এটা 0041 ব্যাখ্যা করো। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখেন লেখা আছে 0041, এরপরে নিচে লেখা আছে বেস 16 ব্যাখ্যা করো। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা। কিভাবে বুঝবেন? এই বেস 16 দ্বারা। তাহলে এইটা এত সহজ প্রশ্ন কেন দেওয়া আছে? শিক্ষার্থীবৃন্দ, আমাকে কনফিউশন করার জন্য শিক্ষার্থীবৃন্দ অনেক সমস্যা দিয়ে দেখেন আগে দুইটা জিরো ব্যবহার করা হয়েছে। আসলে পূর্ণ সংখ্যার বিপরীতে পূর্ণ সংখ্যার বামে যদি একাধিক শূন্য ব্যবহার করা হয়, আসলে আমরা জানি এই শূন্যের কোনো ভ্যালু নেই। আপনারা জানেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 16টি, 0 থেকে 9 এবং ABCDEF, এই 16টি অঙ্ক নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত। সেক্ষেত্রে 4 এবং 1 যেটা এই 16টি অঙ্কের ভিতরে বিদ্যমান, তাই 4 এবং 1 এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি আশাবাদী বুঝতে পারছি, আপনারা এভাবেই লিখে দিবেন। ওকে, এরপরে যে আমাদের প্রশ্নটা রয়েছে শিক্ষার্থীবৃন্দ, গতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমি একটু উদ্দীপকটা পড়ছি। দেখেন লেখা আছে অয়ন ফলের দোকান থেকে 3A হেক্সাডেসিমাল টাকার আপেল ও 547 অক্টাল টাকার কমলা কিনলো। তাহলে সে দুইটা পণ্য ক্রয় করেছে, সেটা হচ্ছে আপেল এবং কমলা। মতে বলা হচ্ছে আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? শিক্ষার্থীবৃন্দরা, আমরা জানি মোট মূল্য বলতে কি বোঝেন? যোগফল। আচ্ছা, আমরা বের করছি। দেখেন এখানে আপেল, শিক্ষার্থীবৃন্দ, আপেলের যে মূল্যটা দেওয়া আছে এটা হচ্ছে হেক্সাডেসিমালে 3A, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আবার আমি একটু পড়তেছি, মোট মূল্য বাইনারিতে কত? তাহলে আমি যে হেক্সাডেসিমাল মানটা আছে এটার বাইনারিতে রূপান্তর করব, এটার বাইনারি মানটাকে আমি সংরক্ষণ করে রাখবো। দেখেন সেক্ষেত্রে 3, এই 3 এর বাইনারি মান আমরা জানি 11, পিছনে দুইটা জিরো দিবেন। কেন দিবেন? কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এ মানে 10, 10 এর বাইনারি মান হলো 1010। ওকে, এই যে থ্রাইস এটা আমরা পাইলাম 3A, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর বাইনারি মান হলো 111010। এই পিছনে দুইটা জিরো ভ্যালু নাই, এই কারণে আসলে লিখলাম না। এরপরে আমাদের দেওয়া আছে আপেল এবং কমলার যে মূল্যটা দেওয়া আছে,
কমলার যে মূল্যটা হচ্ছে 57। শিক্ষার্থীবৃন্দ, এই যে 57 এটা অক্টাল সংখ্যা, আমাকে রূপান্তর করতে হবে কিসে? বাইনারিতে। কেন বলছি? এই যে মোট মূল্য বাইনারি চাইছে, তাহলে এইটার মূল্যটা আমরা বাইনারিতে বের করে নেব। এবার বাইনারি বাইনারি যোগ করব, একদম সহজ। আচ্ছা, দেখতেছি এই যে 5 এর বাইনারি কত বলেন? 111, পিছনে একটা শূন্য, দুঃখিত। 5 এর বাইনারি মান হচ্ছে 101। ওকে, 7 এর বাইনারি মান হচ্ছে 111। যেহেতু এটা অক্টাল মান, এর 3 বিট করে দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ, এটা 3 বিট করে দেওয়া আছে, অক্টাল মানে 3 বিট। সেক্ষেত্রে আমরা বলতে পারি কমলার যে মূল্য 57, এটা আছে হলো অক্টালে, এটার বাইনারি মান হলো 101111। এটা কিসে? বাইনারিতে। কিন্তু আসলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বাইনারি মানটা কিন্তু উত্তর না, আমাদের উত্তরটা কিসে বলেন? আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত, তাহলে আমাদের মোটটা মানে যোগ করতে হবে। তার মানে আমরা এবার করছি বাইনারি বাইনারি যোগ। ওকে, আপেল আপেলের যে বাইনারি মূল্যটা রয়েছে সেটা হচ্ছে 1110110। আমাদের যে কমলার যে মূল্যটা রয়েছে সেটা হচ্ছে 11101। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে দুইটা ফলের দাম লিখে রাখলাম, এবার এই দামের আমরা যোগফল করব। যেহেতু এটা বাইনারি সংখ্যা, আমরা বাইনারি সংখ্যার যোগের নিয়মটা বলছি। যদি দুইটি সংখ্যার যোগফল 2 হয় তাহলে বসবে 0, হাতে আমার 1। যদি দুইটি সংখ্যার যোগফল 2 এর থেকে বেশি হয়, তার মানে 3 হয়, তাহলে মাথায় রাখবেন যত বেশি তত বসে, হাতে থেকে আমার 1। যদি দুইটি সংখ্যার যোগফল 2 এর থেকে কম হয় তাহলে যা আসে তাই বসবে। এটা ফলো করেন, 0 এবং 1 দুইটি সংখ্যার যোগফল 2 এর থেকে কম আছে, তাহলে যা আসে তাই বসবে। 0 এবং 1 যোগ করলে 1, যোগ করলে 2। যদি দুইটি সংখ্যার যোগফল 2 হয় তাহলে যোগফল 0, হাত থেকে আমার 1। 0 1 1 যোগ করলে 2, বসে 0, হাতে আমার 1। যোগ করলে 3, যেটা আমরা জানি 2 এর থেকে বেশি। কত বেশি? 1 বেশি, হাতে আছে কত আমার 1। 1 যোগ করলে 2, বসে 0, হাতে আমার 1। 3 বসবে 1, হাতে আমার 1। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা যে হাতের অঙ্কগুলো আছে সেটা মুছে রাখলাম। এটা হলো আপেল এবং কমলার মোট মূল্য। তাহলে আমরা লিখতে পারি মোট মূল্য। এটা এই যে বাইনারি মান দেওয়া আছে, দেখেন মোট মূল্য বাইনারিতে কত? মোট মূল্য বাইনারিতে 11010001। আশাবাদী বুঝতে পারছেন শিক্ষার্থীবৃন্দ। এই গ নম্বর উত্তরটা আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখেন আপনাদের বোঝার সাথে। আমি এখন এটা ক্লিয়ার করব এবং ঘয়ের অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী প্রশ্ন হচ্ছে আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আবার বললাম, আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি আমার আগের কোনো ভিডিও দেখে থাকেন, এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমি আশাবাদী আপনারা 2 এর পরিপূরক অথবা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বুঝতে পারছেন। কিন্তু শিক্ষার্থীবৃন্দরা, আপনারা এবার যদি এখান থেকে আমার প্রশ্নটা বুঝতে হয়, একটু ধৈর্য সহকারে দেখবেন। পরিপূরক এই অধ্যায়ের জন্য সবচেয়ে কঠিন। আমি আশাবাদী আমার প্রশ্ন আমার কাছে অনেক সহজ, আপনার কাছে কঠিন মনে হতে পারে। আমি এই কারণে বললাম আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি এখন বলবো, আপনার সকল পরিপূরক আপনার মুখস্থ হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, পার্থক্য আপনারা জানেন, পার্থক্য বের করতে হয় বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে। কিন্তু আমাদের এখানে যে আপেল এবং কমলার মূল্য দেওয়া আছে, সে মূল্য একটা দেওয়া আছে হেক্সাডেসিমালে, আর দেওয়া আছে অক্টালে। আসলে আমরা কি হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা চিনি?
না, আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা চিনি না। তাহলে আমরা কি চিনি কোন সংখ্যা? শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত চিনে থাকি ডেসিমাল সংখ্যা, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা আমরা সচরাচর ব্যবহার করি না বলে এটা আমাদের বোধগম্য নয়। তাহলে আমাদের এই অক্টাল এবং হেক্সাডেসিমাল মানটাকে আমাদেরকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারলে আপনারা বুঝতে পারবেন কে বড় কে ছোট। এরপরে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে পারবেন। জি, আমি এটা আপনাকে করে দেখাচ্ছি। যেখানে আপেলটা দেখেন শিক্ষার্থীবৃন্দ, আপেলের মূল্য দেওয়া আছে ট্রাইস এ, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমার এটা লাগবে ডেসিমাল সংখ্যা। তাহলে এটা যদি আমি বের করি 3 × 16 প্লাস a × 16, এই 16 এর পাওয়ার 0, এটা হলো 1। আমি যদি এটা ক্যালকুলেটর করি 16 এর পাওয়ার 1, এটা হচ্ছে 48, এই 16 এর পাওয়ার 0 মানে 1, 1 10 একে 10, আর এখানে হচ্ছে 58। শিক্ষার্থীবৃন্দ, আমি যে আপেলের মূল্যটা আমাদের কাছে হলো কত? 58, যেটা আমাদের কাছে 58 মানে 58, সেটা আপেল মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ট্রাইস এ। তাহলে দেখেন শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাছে কিন্তু এই যে 58, এটা কিন্তু বোধগম্য, এটা আমরা বুঝি। ওকে, এরপর হচ্ছে কমলা। কমলার যে মূল্য দেওয়া আছে এটা হচ্ছে 57, এটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা যদি আমরা ডেসিমালে করি, নিয়ম হচ্ছে 5 × 8 প্লাস 7 × 8, এই 7 এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, দুঃখিত, 40 প্লাস হচ্ছে এখানে একসাথে 7, তার মানে এখানে হচ্ছে 47। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কমলার যে মূল্যটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 47 আমরা জানি যেটা 47। ওকে, এই 47 কমলার দাম, আপেলের দাম হচ্ছে 58। শিক্ষার্থীবৃন্দ, আপনারা বলতে পারেন কোন ফলের দাম বেশি? অবশ্যই আপেলের দাম বেশি। এবার আমরা পার্থক্য নির্ণয় করব। আপনারা বলেন শিক্ষার্থীবৃন্দ, 58 থেকে 47 বিয়োগ করব নাকি 47 থেকে 58 বিয়োগ করব? আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা যদি আপনাকে পার্থক্য বের করতে বলি, সেক্ষেত্রে অবশ্যই আপনি বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবেন। যেমন 58 - 47, সেক্ষেত্রে 58 - 47 সেখানে বিয়োগ করলে যেই ফলটা আসবে সেটাই উত্তর হবে, কিন্তু সেটার বাইনারি মানটা উত্তর হবে। ওকে, আমি এবার দেখছি এইটার পার্থক্য করতে গেলে সেক্ষেত্রে আমি একটা রাফ বুঝি আপনাকে। 58 - 47, এটাকে বুঝতে হবে যে 58 - 47 এর মানে আমার লাগবে 58 এর বাইনারি মান এবং লাগবে কি 47 এর -47 এর বাইনারি মান। কারণ আমরা ধরে নিয়েছি -47 এ কি ঋণাত্মক সংখ্যা, -47 এটা কি ঋণাত্মক সংখ্যা। কিভাবে বুঝলেন? এটা ছোট আর 58 কি বড়, এখানে কিন্তু ঋণাত্মক দেওয়া নেই। তাহলে কেন আমরা দিলাম? কারণ আমরা জানি বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই যে 58, আমরা যে 58 পেয়েছি, এইটা আমরা বাইনারি মান বের করব। ওকে, 58 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, এর বাইনারি মান, এর বাইনারি। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে আমি পিছনে যে ম্যাথটা করে দিয়েছি, সেই পিছনের ম্যাথে এই 50 আপেলের যে অক্টাল মান ছিল থ্রাইজে, এটা বাইনারি মানটা কিন্তু আপনাকে বের করে দিয়েছি, আপনি সেইখান থেকে কালেক্ট করতে পারেন। যদি না পারেন তাহলে আমরা এখান থেকে কিন্তু সরাসরি লিখতে পারি। আর যদি হেক্সাডেসিমালের বাইনারি মানটা বের করতে আমাদের সহজ। 3 এর বাইনারি মান হচ্ছে 11, পিছনে একটা শূন্য, দুইটা শূন্য, এই হচ্ছে 1010, এটাই হচ্ছে বাইনারি মান, এটাই হচ্ছে 58 এর বাইনারি মান। ওকে শিক্ষার্থীবৃন্দ, এর যেহেতু বৃহত্তম সংখ্যা, এর শুধু এই বাইনারি মান হলেই হবে, এর কিন্তু দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে না, মানে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হবে না। তাহলে আমি ঋণাত্মক সংখ্যার বাইনারি মান কার বের করব? আমি বের করব 47 এর। ওকে, আমি এবার লিখব 47, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, এর বাইনারি, এর বাইনারি
47 এর বাইনারি মানও আমরা গ থেকে পাই, এটা লিখে আপনি ওই গয়ে যেভাবে বের করছেন সেটাই দেখাই দিতে পারেন, কিন্তু আমি আমার মতো করে বের করে নিচ্ছি শিক্ষার্থীবৃন্দ। সেটা ছিল 58, সেটা ছিল 101, 101, 7 ছিল 111। ওকে, এটি হলো এর বাইনারি মান কার 47, কিন্তু আমার লাগবে কার মান শিক্ষার্থীবৃন্দ? অবশ্যই -47 এর বাইনারি মান লাগবে। -47 এর বাইনারি মান করতে হলে আমাকে প্রথমে করতে হবে 1 এর পরিপূরক, করতে হবে 2 এর পরিপূরক। ওকে, শিক্ষার্থীবৃন্দ সবার আগে 8 বিট রেজিস্টার বানাতে হবে। এখানে কয় বিট দেখেন? 1 2 3 4 5 6, সেক্ষেত্রে আমার 7 8 মানে দুইটা জিরো দ্বারা এটাকে 8 বিটে তৈরি করে নিলাম। এখানে যদি আপনি নাও লেখেন 8 বিট রেজিস্টার সাজিয়ে পাই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি এবার করবো আমরা 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক শিক্ষার্থীবৃন্দ এই যে বাইনারি মানটা আছে এটা বিপরীতকরণ করবেন, যেখানে 0 সেখানে 1 এবং যেখানে 1 তার বিপরীতে লিখবেন 0। শিক্ষার্থীবৃন্দ যেহেতু প্রথমে দুইটা 0, তার বিপরীতে লিখতে পারি আমরা 1, তারপর হচ্ছে 0 1 0 0 0 0, যে এই চারটা 1 দেখেন চারটা 0 আছে, এটা কি 1 এর পরিপূরক করলাম। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে হয় কি 2 এর পরিপূরক। শিক্ষার্থীবৃন্দ এই যে এখান থেকে এই 1, এই 1 যোগ করার পর যেটা আমরা পাচ্ছি সেটা আমরা বলবো কি 2 এর পরিপূরক। দেখেন 0 এবং 1 যোগ করলে 1, হাতে কিছুই থাকে না। এবার এগুলো বসাই দেন 0 0 0 1 0 1 1। এই যে বাইনারি মানটা পাইছি শিক্ষার্থীবৃন্দ, এটাই -47, এটাই -47 এর বাইনারি মান। এবার আমি এই 58 দশমিক সংখ্যা, এইটার এই বাইনারি মানটা আর এই -47 এর এই বাইনারি মানটা আমরা যোগ করলেই পার্থক্য বের হবে। দেখেন 58, এটার বাইনারি যে মানটা ছিল 0 0 1 1 1 0 1 0, এবার হচ্ছে -47, এটার বাইনারি মানটা ছিল 1 1 0 1 0 0 0 1। ওকে, এই যে দুইটা মান এবার থেকে বোঝার চেষ্টা করেন, এই যে 58 আর -47 এর এই যে বাইনারি মান দুইটা, এই বাইনারি মান দুটো যদি আমরা যোগ করি বের হবে পার্থক্য। দেখেন 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছুই নাই। 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 আর 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, হাতে কিছুই নাই। শিক্ষার্থীবৃন্দ 1 1 যোগ করলে 2 বসবে 0 হাতে আমার 1, 1 1 যোগ করলে 2 বসে 0 হাতে আমার 1, 1 1 যোগ করলে 2 বসে 0 হাতে আমার 1, 1 যোগ করলে 0 হাতে আমার 1, এই বসে কোনো সংখ্যা নাই, সে 1 হাতে 1 এখানে বসাই দিলাম। শিক্ষার্থীবৃন্দ এই যে 1, এটা গুণে দেখেন এটা হচ্ছে 9 নাম্বার বিট। এই 9 নাম্বার বিটকে বলা হয় ক্যারি বিট, 9 নাম্বার বিটকে বলা হয় ক্যারি বিট। এবং এই 8 নাম্বার যে বিট এটাকে বলা হয় চিহ্ন বিট। এই চিহ্ন বিট থেকে ডান পাশে উত্তর, এই ক্যারি বিট কোনো উত্তর নাই। তাহলে এই অনের পরে এখানে 1 2 3 4 এই চারটা জিরো ব্যবহার করা হয়েছে, আসলে এই চারটা জিরোর কোনো ভ্যালু নেই শিক্ষার্থীবৃন্দ। সর্বশেষ আমাদের পার্থক্য থাকে 1 0 1 1। তাহলে আপনারা লিখবেন নির্ণয়ের পার্থক্য, নির্ণয়ের পার্থক্য, নির্ণয়ের পার্থক্য হচ্ছে 1 0 1 1, আর এটা হচ্ছে বাইনারি সংখ্যা বা 11, এটা কি ডেসিমাল সংখ্যা। আমরা জানি 1011, এটা 11 এর বাইনারি মান। যদি আপনারা না বুঝেন শিক্ষার্থীবৃন্দ হয়েছে কিনা, এটা তো একটা প্রুফ দেখা লাগবে। শিক্ষার্থীবৃন্দ আপনারা এটা দেখেন 58 থেকে যদি 47 বিয়োগ করেন, সরি হ্যাঁ 58 থেকে যদি 47 বিয়োগ করেন, দেখেন শিক্ষার্থীবৃন্দ থাকে কত 11, 11 থাকে। 11 বাইনারি মান কত বের করে দেখেন, 11 বাইনারি মান থেকে 1 0 1 1। নির্ণয়ের পার্থক্য 1 0 1 1 বা 11 ডেসিমাল সংখ্যায়। প্রুফড। আশাবাদী বুঝতে পারছেন শিক্ষার্থীবৃন্দ। একটু স্ক্রিনশট দিয়ে আপনারা বুঝে বুঝে এই প্রশ্নটা পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করবেন শিক্ষার্থীবৃন্দ। আমি পুরো প্রশ্নটি আপনাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশাবাদী আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজ এখানে শেষ করছি।